বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ 22শে আগস্ট প্রাথমিক শুনানির পর আজ আবার সর্বোচ্চ ন্যায়ালয়ের শতপ্রণোদিত মামলা ফের শুনবেন। কেন্দ্রীয় সরকার সম্প্রতি একটি আবেদনে জানিয়েছে, আরজিকর হাসপাতালে প্রহরারত সিআইএসএফকে পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা করছে না। সেই আবেদনেরও শুনানি হবে আজ। আরজিকর কাণ্ডে রাজ্য জুড়ে সাধারণ মানুষের প্রতিবাদ ও ন্যায়ের দাবির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিসভার বৈঠক ডাকার পরামর্শ দিলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। প্রয়োজনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণেরও সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সাংসদ পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। পাশাপাশি সক্রিয় রাজনীতি থেকেও সন্ন্যাস নিতে চান বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা এক চিঠিতে তিনি জানিয়েছেন, আরজিকরের পড়ুয়া চিকিৎসকের মৃত্যুর পর বহুদিন কেটে গেছে, কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ করেনি রাজ্য। পরিস্থিতি সামলাতে পারছে না প্রশাসন। তিনি আরও লিখেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে বারবার দলের মধ্যেই হেনস্থা হতে হয়েছে তাকে। তবুও দলনেত্রীর ওপর ভরসা রেখে এতদিন পদ ছাড়েননি, কিন্তু এবার আর দলে থাকা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন জহর সরকার। রাজ্যে শান্তি ফিরে আসুক সেই কামনাই করেছেন তিনি। এরপরই জহর সরকারকে ফোন করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানান। তবে সেই আবেদন ফিরিয়ে দেন জহর সরকার। চলতি 11 তারিখ দিল্লি গিয়ে 12 তারিখে তার রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দেওয়ার কথা। রাজ্য বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, যদি জহর সরকার আন্তরিকভাবে পদত্যাগ করে থাকেন তাহলে তার এই সিদ্ধান্ত স্বাগত। অতীতেও জহর সরকার পদত্যাগ করেছিলেন, আবার চোখের জল মুছে তিনি রাজ্যসভায় ফিরে গিয়েছেন। ক্ষমতার অলিন্দে তিনি একজন নরেন্দ্র মোদী বিরোধী, এনডিএ সরকার বিরোধী এবং প্রবল সমালোচক হিসেবে পরিচিত। কিন্তু আজ যদি বিবেকের দংশনে কিংবা অন্তরাত্মার আহ্বানে সাড়া দিয়ে তিনি এই ঘটনা প্রবাহে, এই দ্রোহকালে পদত্যাগ করে থাকেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ তাকে অভিনন্দন জানান। শীর্ষস্থানীয় এই সাংসদ পদত্যাগ করলে তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা খাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এ বিষয়ে জানালেন আমাদের সংবাদদাতা প্রসেনজিৎ বক্সী। পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রাক্তন আমলা জহর সরকার। তার বক্তব্য, যে পরিমাণ দুর্নীতি তৃণমূলের ভেতরে রয়েছে এবং বিশেষ করে আরজিকর পরিপ্রেক্ষিতে যেভাবে পুরো পরিস্থিতিটি তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, তাতে তিনি ব্যথিত এবং তিনি যে কোনো সময় দিল্লি গিয়ে রাজ্যসভার যিনি চেয়ারম্যান তার কাছে তার পদত্যাগপত্র দেবেন এবং তিনি রাজনীতি থেকেও সন্ন্যাস নেবেন বা অবসর নেবেন। কিন্তু প্রশ্নটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ধরনের জহর সরকার যা দুপাতার চিঠিতে, খোলা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখেছেন, সেগুলো কোনো নতুন কথা নয়। সেটা পশ্চিমবঙ্গের মানুষ গত বেশ কয়েক বছর ধরেই হাড়ে হাড়ে অনুভব করছেন। তা সত্ত্বেও জহর সরকার এই দলের সদস্যতা নিয়ে তিনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন এবং যাবতীয় সুবিধা উপভোগ করেছেন। তবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একা জহর সরকার নয়, আরও ইতিমধ্যেই সুখেন্দু শেখর রায় তার নানা রকমের বিরোধ প্রকাশ করছেন। হতে পারে তৃণমূল কংগ্রেসের ভেতরে আরও বেশ কিছু মানুষ তাদের ব্যথা এবং তাদের তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি এবং এই গুন্ডারাজের বিরুদ্ধে মুখ খুলবেন, এটাকে মনে করা হচ্ছে। কিন্তু আপাতত জহর সরকার খবরের শিরোনামে, দেখা যাক তিনি কবে দিল্লি গিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে তার পদত্যাগপত্র পেশ করেন। বিজেপি নেতা অমিত মালব্য এক এক্স বার্তায় বলেছেন, জহর সরকারের সিদ্ধান্ত থেকে শিক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ করা উচিত। তারা না সরলে স্বচ্ছ তদন্ত সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়েলের পলিগ্রাফ টেস্টের দাবি জানিয়েছেন তিনি। অমিত মালব্য বলেছেন, ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলবে। বিচারের দাবিতে আন্দোলনে অনড় আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা ধর্ণা মঞ্চ বেঁধে অবস্থানের আজ 31 দিন।
তবে হাসপাতাল চত্বরে বসে থাকাই শুধু নয়, জুনিয়র চিকিৎসকদের একাধিক দল ছড়িয়ে পড়েছে শহরের বিভিন্ন স্থানে। আন্দোলনের জেরে যাতে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হন সাধারণ মানুষ, তাই খোলা হয়েছে অভয়া ক্লিনিক। কুমোরটুলি এলাকায় এমনই এক ক্লিনিকে এক চিকিৎসক জানালেন, আগামীতে আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে। আমাদের আন্দোলন দীর্ঘস্থায়ী হতে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা কারণ আমরা তদন্তে সেরকমভাবে এখনো পর্যন্ত সাড়া পাচ্ছি না, কারণ ঘটনার গতি প্রকৃতি সম্পর্কে আমরা কিছু বুঝতে পারছি না। তদন্ত কোন পথে এগোচ্ছে আমরা সবটা আমাদের কাছে আসছে না। সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের দিকে আমাদের নজর থাকবে, কিন্তু সেই সঙ্গে মানুষের কাছে পৌঁছানোটা যত বেশি বেশি করে করা যায় সেটাই করব। 3 জায়গায় অভয়া ক্লিনিক আরজিকরের পক্ষ থেকে হচ্ছে, কুমোরটুলিতে হচ্ছে, ওইদিকে ঘোষবাগানে হচ্ছে এবং ডানলপ মোড়ে হচ্ছে 3টে জায়গায়, এবং সারা পশ্চিমবঙ্গে 50টি জায়গায় হচ্ছে প্রায়। যেটা একটা কর্মসূচি নিয়েছি, জনগণের মতামত রাজপথের আদালত, অর্থাৎ জনগণ আমাদের এই আন্দোলন সম্পর্কে কী ভাবনা, আমাদের যে দাবিগুলো সম্পর্কে কী ভাবনা এবং আন্দোলন কী করে আমরা পরিচালনা করতে পারি, এই বিষয়ে তাদের মতামত আমরা নেব, যাতে আন্দোলনটা আরও শক্তিশালী হয়। আমি ইদানিং হার্টের পেশেন্ট, তো আমি হসপিটাল আমার চেক আপে যেতে পারছিলাম না, তো আমি যেতে পারছিলাম না, আমার ডেটে আমি যেতে পারিনি, বন্ধ বন্ধ শুনছি। এখানে এলাম যখন হয়েছে, এখানে এসে ডাক্তারদের মুখে শুনলাম সবই খোলা আছে। আমি তো চাইছি দুষ্কৃতীদের শাস্তি হোক, কঠোর শাস্তি হোক। নির্যাতিতার বাবা মা ধর্মতলায় গতকাল এক প্রতিবাদ সভায় যোগ দেন। তারা বলেন, দেশের বিচার ব্যবস্থার ওপর পূর্ণ ভরসা আছে, বিচারের আশায় তারা বুক বেঁধে আছেন। যারা ছাত্রছাত্রী আছে তাদের আমি এখন নিজের সন্তানের মতো মনে করছি, এবং যারা বয়স্ক আছে তাদের আমার পরিবারের সদস্য মনে করছি। এই এত লোক আজ আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমার মেয়ের এই যে অপরাধ, জঘন্য অপরাধ করা হয়েছে, তার জন্য যে সুবিচার চাচ্ছেন, তার জন্য আমি মনে অনেক সাহস পেয়েছি। আজকে আমার মনের অনেক প্রশ্ন লোকের মাঝে বলতে সাহস পাচ্ছি। আপনারা আপনাদের বা তোমাদের যারা আমার সঙ্গে আছো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি যতদিন বিচারটা, আমার মেয়ে যতদিন বিচারটা না পায়, ততদিন তোমরা আমার সঙ্গে থাকবে। এই যে সবাই আমার পাশে দাঁড়িয়েছেন, এই দেশে বিদেশে এই যে একটা সোচ্চার উঠেছে, বিচার চাই বিচার চাই, এটা আমাদের সব থেকে বড় বল। একটা এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ, এটা পুরো পুলিশ প্রশাসন থেকে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে প্রথম থেকেই যাতে সব প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে আমার মেয়ের। যতদিন আমার মেয়ের বিচার না পাই, আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা অভয়া ক্লিনিক খুলে রোগীদের পরিষেবা দিচ্ছেন। 6 থেকে 7 জনের দলে ভাগ হয়ে জেলার বিভিন্ন প্রান্তে চিকিৎসা করছেন তারা। জামালপুরের পাঁচরা গ্রামের পরিত্যক্ত স্বাস্থ্যকেন্দ্রেও খোলা হয়েছে ক্লিনিক। বিদ্যুৎহীন পরিত্যক্ত হাসপাতালে ব্যাটারি চালিত আলো ও মোবাইলের আলো জ্বেলে চলছে চিকিৎসা। বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। এরকম একটা ইনজাস্টিস পেয়ে আমাদের দিদি একটা অতল গহ্বরে চলে গেছে, যেখানে আমরা একটা অনিশ্চয়তা বোধ করছি। সেখান থেকে এই গ্রামের মানুষগুলো এই স্বাস্থ্যকেন্দ্রটা বন্ধ হয়ে যাওয়ার জন্য তাদের স্বাস্থ্যের জন্য একটা অনিশ্চয়তা ভুগছে। আমরা সেই জিনিসটা কোঅর্ডিনেট করতে পেরে আমরা এখানে বিশেষ করে পরিষেবা দিতে উদ্যোগী হয়েছি। ওই কারণে আজকের আমাদের বিশেষ প্রেফারেন্স, এটা আমাদের আগে থেকে অতটা পরিকল্পনা ছিল না। আমাদের বিভিন্ন জায়গা থেকে খবর আসে, আমরা চুজ করে নিয়ে যেরকম প্রায়োরিটি ওয়াইজ হয়, যেখানে আমাদের মনে হয় মানুষ সবথেকে বেশি ইনজাস্টিস পাচ্ছে, কারণ এটা ক্লিনিকটা তো বিভিন্ন রকমের পরিষেবা হয়। এই ক্লিনিকটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটাই, যাতে সব জায়গায় জাস্টিসের ব্যালেন্স থাকে। একটা অবস্থা রয়েছে যেখানে ডাক্তার নেই, চিকিৎসার পরিষেবা নেই। তো অ্যাজ এ চিকিৎসক হিসাবে আমাদের মনে হলো যে এখানে একটা চিকিৎসা যেহেতু বন্ধ আছে, সেহেতু আমরা যদি অভয়া ক্লিনিক করেছি, যদি এখানে সেরকম পরিষেবা দেওয়া যায় বা ট্রিটমেন্ট করা যায়, তাহলে মানুষের কিছুটা হেল্প হবে। একটা ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে যে জুনিয়র ডক্টররা কর্মবিরতিতে আছে, তার জন্য নাকি মানুষের অসুবিধা হচ্ছে। তো আমরা এটা বলতে চাই যে আমাদের এই কর্মবিরতির মধ্যেও আমরা সমস্ত পরিষেবাটা চালু রেখেছি। শুধুমাত্র এই পাঁচরা গ্রাম না, যে কোনো গ্রাম থেকে যদি আমাদের চিঠি করে,
যে হ্যাঁ আমরা এরকম চিকিৎসা পরিষেবা একটু ব্যাহত হচ্ছে, আমাদের এখানে আসলে সুবিধা হয়, তাহলে আমাদের বিভিন্ন রোগ বিশেষজ্ঞ, আগে পেডিয়াট্রিক্স আছে, সার্জারি আছে, গাইনি আছে, মেডিসিন আছে, সবাই রয়েছেন। হ্যাঁ, আমাদের সিনিয়র প্রফেসর স্যারও রয়েছেন, হেড অফ দ্য ডিপার্টমেন্টও আছেন আমাদের সাথে। তো আমরা এরপরে 9 তারিখ থেকে 14 তারিখ আবার বর্ধমান মেডিকেল কলেজে মেডিকেল কলেজ নার্স কোয়ার্টারের পাশে একটা টেন্ট করে ওখানে আমাদের পরিষেবা দেওয়া হবে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর ও মগরাহাটে 2টি অভয়া ক্লিনিক চালাচ্ছেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত চলে এই ক্লিনিক। রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। পাশাপাশি জনতার মতামত রাজপথে আদালত খুলে এই ঘটনায় সাধারণ মানুষের মতামত নিচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এগেনস্টে সেইটার অপোজিশনে আমরা সবাই, এমন নয় যে আমরা ডিউটি দিতে চাইছি না সাধারণ মানুষকে বা কিছু, কিন্তু সেই বিচারটা আমরা চাইছি। এবারে যদি আমাদের জাস্টিস মানে আমাদের আইন যদি আমাদের বিচার দিতে দেরি করে, একটা ঘৃণ্য কাণ্ড যেটা হয়েছে, যেটা নরকীয় কাণ্ড আমরা বলতে পারি, যেটা পশুরাও হয়তো করবে না, সেই কাণ্ডর বিচারের উদ্দেশ্যে আমরা আজকে পথে ঘাটে গ্রামে গঞ্জে এসে দূর সুদূর কলকাতা থেকে এসেও আমরা এখানে ট্রিটমেন্ট দিতে রাজি আছি। আপনারা সবাই জানেন আরজিগড়ে কিরকম ঘটনাটা হয়েছে, খুবই নৃশংসভাবে রেপ এবং খুন করা হয়েছে একটি সেকেন্ড ইয়ারের পিজিটি ছাত্রীকে। সেই উদ্দেশ্যে আমরা ভেতরে কর্মবিরতি রেখেছি এবং ওপিডি সার্ভিসেস বন্ধ আছে। জুনিয়র ডাক্তাররা নেই, কিন্তু সিনিয়র স্যার এবং প্রফেসররা কাজ চালিয়ে যাচ্ছে। এবার আমরা জুনিয়র ডাক্তাররা আরও দূরে দূরে এসে, এখানে আমরা যেমন প্রায় 80 কিলোমিটার দূরে এসে এই ক্যাম্পটা করছি। অভয়া ক্লিনিক বলে এটা আমরা চালাচ্ছি। ওপিডি সার্ভিসেস যেহেতু আমরা কলেজের ভেতরে করছি না, সেজন্য বাইরে আমরা এখানে এটা চালাচ্ছি। জনগণের মতামত রাজপথে আদালত। আরজি করের ঘটনায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন সম্পর্কে সাধারণ মানুষের মতামত জানতে উদ্যোগী আন্দোলনকারীরা। অভয়া ক্লিনিক চালানোর পাশাপাশি গতকাল লালবাজারের কাছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে এই জন আদালতের আয়োজন করেছিলেন তারা। সাধারণ মানুষ স্বাধীন মত ব্যক্ত করেছেন। তাদের কাছে সকলেই আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এখানে এসছে, আমাদের এখানে আমরা অভয়া ক্লিনিক করছি, আমার দিদির বিচার চেয়ে। তো আপনি তো নিশ্চয়ই জানেন যে একটা নারকীয় ঘটনা ঘটে গেছিল 9 তারিখে। আজকে তার 30 দিন পূর্ণ হয়েছে, কিন্তু আমরা বিচার পাইনি। এই বিষয়ে আপনার কি মতামত? আমাদের আন্দোলনকে নিয়ে আপনার কি মতামত? আন্দোলন যেটা আছে আপনার জন্য ঠিকই আছে আন্দোলনটা, কিন্তু মতামত আমার আপনাদের এই সঙ্গেই আছি। কিন্তু ঘটনা হচ্ছে কি, আজ অবধি যে বিচার হয়নি সেটা অবানীয় ঘটনা। মানে এই অবানীয় ঘটনার যে বিচারটা হয়নি, এটা লোককে অসন্তুষ্ট করছে, মানে বিচারের দিনে অসন্তুষ্ট করছে। যার জন্যে মানুষ যদি এটাকে সবাইকে চেতাবনী দিয়েছে, যদি জিনিসটাকে বিচারে চলে আসে, তাহলে মানুষ খুব আনন্দ থাকবে। আমরা এই বিষয়ে সম্পূর্ণভাবে নিশ্চিত যে মানুষের জনসমর্থন আমাদের সঙ্গেই আছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে যেরকমভাবে আমাদের ক্লিনিকে এসছেন, এর দ্বারা মানুষ বুঝিয়ে দিচ্ছেন যে তারা আমাদের আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করছেন। তো তবুও তারপরেও মানুষের তো অনেক কথা থাকে, সেই কথাগুলো যদি তারা আমাদের বলতে পারেন, যাতে তারা এক্সপ্রেস করতে পারেন তাদের মনের যে ক্ষোভ দুঃখ, তাদের মনের যে মানে কষ্ট, যেটা তারাও অনুভব করেছিলেন আমাদের সঙ্গে সমব্যথী হয়ে, সেই জিনিসটা তারা এক্সপ্রেস করতে পারেন। সেই জন্যই আমরা তাদের থেকে ফিডব্যাক নিচ্ছি এই জনতার আদালতের মাধ্যমে, এবং যাতে আমরা তাদের বিশ্বাস করে আমরা তাদের আরও কাছাকাছি পৌঁছে যাব, তারাও আমাদের সঙ্গে আরও একাত্ম বোধ করবেন। আমাদের লড়াই চলছে এবং চলবে। শুনানির আগের রাতে গানে কবিতায় প্রতিবাদে উত্তাল হল কলকাতা সহ বিভিন্ন জেলা। শ্যামবাজার থেকে সোদপুর পর্যন্ত 14 কিলোমিটার পথে করা হয় মানববন্ধন। সামিল হন সাধারণ মানুষ থেকে শুরু করে হাসপাতাল কর্মী সকলেই। তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা প্লিজ দীনবন্ধু অ্যান্ড্রিউজ কলেজের দিকে এগিয়ে যান এবং এই রাস্তাটাকে ফাঁকা করে দিন, যাতে আমরা আস্তে আস্তে যেতে পারি।
আরজিকর কাণ্ডের প্রতিবাদে গতকাল বিশ্ব মানববন্ধনের ডাক দেওয়া হয়। সেই ডাকে সাড়া দিয়ে লন্ডনের বিগ বেনে গান্ধী মূর্তির সামনে মানব শৃঙ্খলের আয়োজন করা হয়। প্রতিবাদে সামিল হন বহু মানুষ। জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার মাধ্যমে তারা এই ঘটনার প্রতিবাদ জানান। তিলোত্তমা কাণ্ডে ন্যায্য বিচারের দাবিতে পথে নামলেন কলকাতার রিকশা চালকরাও। রিকশা চালক ইউনিয়নের ডাকে হেদুয়া থেকে প্রতিবাদী চেতনার প্রকাশ ঘটিয়ে এই মিছিলে অংশ নেন শতাধিক রিকশা চালক। এই মিছিলে সাধারণ মানুষও যোগ দেন। মুখে ছিল স্লোগান, দাবি এক, দাবি সাফ, ইনসাফ ইনসাফ। আত্মরক্ষার জন্য মহিলাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন সিদ্ধিদাতা গণেশ। শিলিগুড়ির নাইট আউল অ্যাসোসিয়েশনের পুজোয় দেখা গেল এমনই থিম। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মণ্ডপ এবং গণেশের পোশাকের রং কালো। মণ্ডপ সজ্জায় রয়েছে প্রতিবাদী পোস্টার। শুধুমাত্র অভয়াকাণ্ড নয়, সারা ভারতবর্ষ জুড়ে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ আমাদের পড়ছে, প্রতিটা রাজ্যে সমগ্র দেশে যে ধরনের নারী নির্যাতন এবং ধর্ষণকাণ্ড এতদিন যাবৎ ঘটে এসেছে, সেটার প্রতিবাদ স্বরূপ, প্রতীকী প্রতিবাদ স্বরূপ আমাদের এই পুজোর মাধ্যমে আমরা এই প্রতিবাদটি তুলে ধরার চেষ্টা করেছি। আরজিকরের নির্যাতিতা ডাক্তারের সুবিচারের দাবিতে ধর্মতলায় বিজেপির চলা দ্বিতীয় পর্যায়ের ধর্নার তৃতীয় দিনে নেতাকর্মীদের ভিড়ে ধর্না মঞ্চ ছিল সরগরম। ন্যায় বিচারের দাবিতে মুহুর্মুহু স্লোগান ওঠে। পশ্চিমবঙ্গে তৃণমূল জগদ্দল পাথরের ন্যায় বাম সরকারের অবসান এমনি, কিন্তু মাথায় রাখতে হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনায় সোচ্চার হন। এভাবে সরকার চলতে পারে না। আর একটা সরকারের মধ্যে এত দুর্নীতি, অবিচার, অনাচার, সেটার একটা সমাধান হওয়া উচিত। আমার মনে হয় মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যটাকে চালাচ্ছে, উনি টোটালি ক্যাপাবল নয় এই সরকারকে রান করার জন্য, রান করিয়ে নেওয়ার জন্য। যার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা চাইছি উনি পদত্যাগ করুন, একটা ভালো সরকার এখানে ফর্ম হোক এবং দীর্ঘ 44 বছর ধরে যে বাংলার মানুষ আজকে বঞ্চিত, সেই বঞ্চনা থেকে আজকে মুক্তি পেতে গেলে ভারতীয় জনতা পার্টির সরকার আসা দরকার এবং সুষ্ঠুভাবে বাংলাকে আগামী দিনে চালানো উচিত। বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ জানান বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে। জনতা পার্টি প্রত্যেক রাত দখল হোক, কখনো শঙ্খ নিয়ে, কোথাও প্রদীপ নিয়ে, যেমন প্রত্যেকটা জায়গায় ছিল, আমাদের সকল কার্যকর্তাদের কাছে আমরা বলবো তারাও থাকুক সবাই অরাজনৈতিক ভাবে। প্রত্যেকেই তো আমরা মানুষ, সকলের নিজস্ব সত্তা রয়েছে, সকলেই সেখানে থাকবে। আর আজকে 11তম দিনে এ ধর্ণা আমাদের চলতে থাকবে, এর লড়াই চলতে থাকবে। এখান থেকে বসে আমরা বারবার করে জাস্টিস ফর আরজিকরের আওয়াজ তুলছি। ভারত সফরে গতকাল দিল্লি এসে পৌঁছন আবুধাবির যুবরাজ শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ সাক্ষাৎ করবেন তিনি। মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা জানাতে রাজঘাটেও যাবেন যুবরাজ। তার সঙ্গে সংযুক্ত আরব আমির শাহীর একাধিক মন্ত্রী এবং বণিক সভার প্রতিনিধি দল থাকবেন। মুম্বাইয়ে বণিক সভার একটি অনুষ্ঠানে যোগ দেবেন আল নাহিয়ান। নতুন দিল্লিতে আজ জিএসটি পরিষদের 54তম বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সব রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে জিএসটি সম্পর্কিত বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করবেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ রিয়াধে ভারত উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির প্রথম বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। রিয়াধে তাকে স্বাগত জানান সেদেশের প্রোটোকল বিষয়ক উপমন্ত্রী। এর আগে গতকাল তিনি সৌদি আরবে জাতীয় সংগ্রহশালা ঘুরে দেখেন।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের এবছরের থিম ছিল বহুভাষিক শিক্ষার প্রসার, পারস্পরিক বোঝাপড়া এবং শান্তির জন্য সাক্ষরতা। সাধারণের মধ্যে শিক্ষার গুরুত্ব প্রসার ও শিক্ষার অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই ছিল দিনটি পালনের উদ্দেশ্য। শিক্ষালাভের সঙ্গে আসে দক্ষতা, মূল্যবোধ, উদারতা, আধুনিকতা, বিজ্ঞান মনস্কতা, মার্জিত রুচি ও ব্যবহার। কেন্দ্রের নতুন শিক্ষানীতি সম্পর্কে সচেতনতা প্রচার করা হচ্ছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় গতকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, প্রত্যেক ব্যক্তির উচিত কোনো একজন নিরক্ষরকে শিক্ষার আলোয় নিয়ে আসা। आज दृढ़ संकल्प करना चाहिए कि हम एक को जरूर लिटरेट करेंगे और 6 महीने में करेंगे ताकि साल में 2 कर पाए। थीम तो बहुत ही बढ़िया है, मल्टीलिंगुअलिज्म। दुनिया में भारत के मुकाबले कोई देश नहीं है। वी आर अ यूनिक नेशन when it comes to richness of language. I will appeal to states that have not adopted national education policy to rethink, revisit, because this national education policy is a game changer. This national education policy allows our youth to fully exploit their talent and energy, and it gives importance to all languages. স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, সম্পূর্ণ সাক্ষরতার দিকে এগোচ্ছে ভারত। 15 বছরের ঊর্ধ্বে সব ব্যক্তিকে সাক্ষর করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। Inculcating the spirit of volunteerism, especially amongst our youth, by 2030, we will be in a position to say that whole of India, as per the definition which has just been brought out before us, have become literate, opening a world of opportunity to each and every Indian. ভারতের নতুন শিক্ষানীতি একটি সর্বাত্মক শিক্ষা ব্যবস্থার রূপায়ণে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ইউনেস্কোর দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ের শিক্ষা বিষয়ক প্রধান জয় স্পোন। UNESCO appreciates the efforts of the Ministry of Education of India in acknowledging the value of multilingualism by placing it at the heart of school education and in the National Education Policy 2020, NEP, and to promote and embrace linguistic diversity in educational settings. India's 2020 National Education Policy is indeed a far-sighted document which advocates education in one's mother tongue right from primary school level. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল জম্মু কাশ্মীরের রামবানে এক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। के साथ कह सकता हूं कि जम्मू कश्मीर के साथ इनकी हुकूमतों ने इंसाफ नहीं किया। रिलीजन के आधार पर आपके जज्बात को, आपकी भावनाओं को उभार कर बराबर इन्होंने वोट हासिल करने की कोशिश की है। पॉलिटिक्स केवल सरकार बनाने के लिए नहीं की जानी चाहिए, पॉलिटिक्स यदि की जानी चाहिए तो समाज बनाने के लिए की जानी चाहिए, देश बनाने के लिए की जानी चाहिए। और आप लोग तो अब सौभाग्यशाली हैं कि धारा 370 को हमने समाप्त किया है। किस लिए समाप्त किया है? आपकी बदहाली को समाप्त करने के लिए और जम्मू कश्मीर के लोगों को खुशहाली लाने के लिए हमने लोगों ने धारा 370 को समाप्त किया। হাতিপ্রবণ এলাকা হিসেবে পরিচিত বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া ও বেলিয়াতোর রেঞ্জ এলাকা। আবাসিক হাতিদের পাশাপাশি বছরভর আনাগোনা লেগে থাকে পরিযায়ী হাতির। খাবারের সন্ধানে গ্রামগুলিতে ঢুকে সম্পত্তি ও ফসল নষ্টের পাশাপাশি জীবনহানির ঘটনাও ঘটেছে। এই অবস্থায় জঙ্গলের মধ্যেই পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করে সেখানেই হাতির দলগুলিকে আটকে রাখার বিশেষ উদ্যোগ নিয়েছে বন দপ্তর। 40 হেক্টর জমিতে বিশেষ ঘাসের পাশাপাশি লাগানো হয়েছে ডুমুর, কলা, কাঁঠাল গাছও। 40 হেক্টর আমরা সিট্রোনেলা প্লান্টেশন, যেটা আমরা এখন এসছি এখানে, এটা খুবই অর্থকারী একটা ফসল, যেটা উভয় বেনিফিট হবে আমাদের এফটিসি কমিটি এবং সরকার বা ডিপার্টমেন্ট, এটা উভয় দিক থেকে বেনিফিট হবে। একটু অন্য ধরনের এটা, এর থেকে যেটা সুফল খুব তাড়াতাড়ি পাওয়া যায় 1 বছরের মধ্যে,
এবং অর্থকারী ফসল, এটা অর্থকারী একটা গাছ, একটা এক রকমের গ্রাস, যেটা দিয়ে অনেক কিছু তৈরি হয়, যার প্রোডাক্ট অনেক কিছু হয়, যেমন সেন্টেড তেল হয়। হ্যাঁ, আমাদের এখানে মেনলি যেটা ফোডারের জন্য, যেটা এলিফ্যান্ট ফোডার যেটা খায়, এলিফ্যান্ট খায়, তার জন্যে দেশি যেগুলো আছে, যেরকম ডুমুর, কলা গাছ, বাঁশ, ঠিক আছে, তারপরে কাঁঠাল, হ্যাঁ, তারপর গ্রাস, চেপটি গ্রাসও লাগানো হচ্ছে এরকম। প্যারিস প্যারালিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান হয় গতকাল। ভারত ঐতিহাসিক অভিযান শেষ করল 29টি পদক নিয়ে, 7টি সোনা, 9টি রূপো এবং 13টি ব্রোঞ্জ নিয়ে। এটাই ভারতের সবচেয়ে সফল প্যারালিম্পিক অভিযান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারালিম্পিকের সফল প্রদর্শনের জন্য ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন। ইউএস ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসে খেতাব জিতলেন জানিক সিনর। ফাইনালে আমেরিকার প্রতিদ্বন্দ্বী টেইলর ফ্রিটজকে 6-3, 6-4, 7-5-এ হারিয়ে দেন তিনি। সবশেষে আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি ও সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ 38 ডিগ্রি ও সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে সর্বোচ্চ 36 ডিগ্রি ও সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। মালদায় সর্বোচ্চ 35 ডিগ্রি ও সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে সর্বোচ্চ 35, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে 35 ও 26 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ 35, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ 34 ডিগ্রি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 34.2 ডিগ্রি ও 28.4 ডিগ্রি সেলসিয়াস।